আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তোমাদেরকে স্বাগতম রসায়নের ৩য় অধ্যায় পদার্থের গঠনের ৫ম ক্লাসে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পদার্থের গঠনের তোমার ৬ষ্ঠ ক্লাস। এর আগে আমরা ৫টা ক্লাস নিয়েছিলাম, এটা তোমার ৬ নাম্বার ক্লাস। ঠিক আছে? তো আগের ৫টা ক্লাসের লিংক আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তো তুমি সম্পূর্ণ ক্লাসটি করো। এই ক্লাসে মূলত আমরা আলোচনা করব তোমার ইলেকট্রন বিন্যাস নিয়ে। তোমার এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমার ইলেকট্রন বিন্যাস। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা খুব ভালোভাবে পড়তে চাও, তোমাকে যে বেসিক গুলো জানতে হবে, এবং ইলেকট্রন বিন্যাস থেকে তোমার সৃজনশীল প্রশ্নে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তো আমরা একদম ইলেকট্রন বিন্যাস তোমাকে বেসিক সহ শিখিয়ে দিব এবং তোমাকে সিকিউ সলভ করে দিব, যেগুলো তোমার ঘ নাম্বারে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে ওইগুলা। তো দেখো, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে বলছিলাম যে তোমাকে যদি সৃজনশীল পাঠতে হয় তাহলে তোমাকে ৬টা টাইপ পড়তে হবে। সেই ৬টা টাইপ হচ্ছে তোমার এই ৬টা। দেখো, এই যে ৬টা আমি লিখে রাখছি। তো এই ৬টার মধ্যে আমাদের এই যে কৌণিক ভরবেগ, এটা আমাদের ৩য় ক্লাস আমরা শেষ করছি। তারপরে তোমার নিউক্লিয়াসের ভর, প্রোটন সংখ্যা, এটা শেষ করছি আমরা ৫ নাম্বার ক্লাস। আর আইসোটোপের ম্যাথ, যেগুলো আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, এগুলো আমরা সলভ করছি তোমার ৪ নাম্বার ক্লাসে। ঠিক আছে? পরমাণুর মডেল, এটা নিয়ে যে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো আসে ওইগুলো আমরা সৃজনশীল সহ সমাধান করেছি তোমার ২য় ক্লাসে। ঠিক আছে? আর প্রথম ক্লাসে আমরা অণু, পরমাণু, পারমাণবিক সংখ্যা, একদম বেসিক যেগুলো না জানলেই নয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে। তো মোট 5টা ক্লাস গিয়েছে আমাদের। তো বাকি আছে আর 2টা, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এবং আইসোটোপের ব্যবহার ও তার ক্ষতিকর দিক। তো আইসোটোপের ব্যবহার ও ক্ষতিকর দিকটাও আমরা একটু বলে দিব, সমস্যা নাই, ওটা তোমরা বই থেকে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ক্লাসে তোমাদের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম মিলাই যে একটা কোশ্চেন তোমার বোর্ড কোশ্চেনে আসে, ওইটা আমি আলোচনা করবো। তো তুমি যদি ইলেকট্রন বিন্যাস আগে নাও পারো, একটু নাও পারো, তাহলে তুমি বুঝবা। যদি তুমি আগে মোটামুটি শিখছো বা এখন প্যাঁচ লাগিয়ে ফেলছো, তাও তুমি বুঝবে ইনশাল্লাহ। তুমি শুধু সম্পূর্ণ ক্লাসটি করো, তাহলে দেখতে পারবা। ঠিক আছে? আর অবশ্যই যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে? তো দেখো, আমরা ইলেকট্রন বিন্যাসটা শুরু করতেছি। ঠিক আছে? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করতেছি। তো চলো আর দেরি না করে আমরা ইলেকট্রন বিন্যাসটা শুরু করি। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন আমরা পড়তেছি ইলেকট্রন বিন্যাস। দেখো, এটা তোমার একটা পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে? আর বাইরে কি আছে? তোমার শক্তি স্তর বা কক্ষপথ। ঠিক আছে? তো আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, এগুলো সবাই জানি। তো এই শক্তি স্তর গুলাতে ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে কোথায়? বাইরের এই কক্ষপথ বা শক্তি স্তর গুলাতে। ঠিক আছে? তো কয়টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, একটা তো নিয়ম কানুন আছে নাকি? এটা তো আন্দাজে বললে হবে না যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 5টা, এইখানে থাকবে 10টা। শুরু শুরু তো বললে হবে না, একটা নিয়ম আছে যে কয়টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে, কোথায় ইলেকট্রন আগে যাবে, কোথায় ইলেকট্রন বেশি থাকবে, কোথায় ইলেকট্রন কম থাকবে, তো ওইগুলাই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? ইলেকট্রনটা বিন্যাস মানে কোথায় কয়টা থাকবে, এইভাবে একটা আর কি। তো ইলেকট্রন বিন্যাস তোমাকে পাঠতে হলে তোমাকে আগে ধারণা থাকতে হবে প্রধান শক্তি স্তর। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর। এই প্রথমটাকে বলে কে, দ্বিতীয়টাকে বলে এল, আবার আরেকটা তৃতীয়টাকে বলে তোমার এম, যদি আরেকটা থাকে তোমার 4 নাম্বারটা, ওটাকে বলে তোমার এন। ঠিক আছে? তো এগুলো তোমার কি প্রধান শক্তি স্তর। আর প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে এন দ্বারা। প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে তোমার এন দ্বারা। ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে। আর মনে করো, প্রধান শক্তি স্তরে, একটা প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরতে পারবে? তো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো তুমি লিখে রাখো, নোট করো। ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র তোমার 2 × n²। এটা তোমার সূত্র। ঠিক আছে? 2 × n²। তোমার একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারবে, ওইটা তুমি বের করবে 2 n² দ্বারা। এখন তুমি বের করো প্রথম প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, বের করে ফেলো। তো দেখো ভাইয়া, প্রধান শক্তি স্তর গুলাতে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ রাখতে পারে আমরা ওইটা বের করে ফেলি। ঠিক আছে? তো সূত্র কি? 2 × n²। ঠিক আছে? তো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে তোমার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রাখতে পারে, দেখো 2 n²। তো 2 আর প্রথম প্রধান শক্তি স্তর, তাই n এর মান তোমার 1, n এর মান 1। ঠিক আছে? আর স্কয়ার, তো এটা হিসাব করলে কত আসে? 1 স্কয়ার করলে 1, আর 2 × 1 ইকুয়াল কত? 2। তাহলে
প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন রাখতে পারে সর্বোচ্চ 2টা। আমরা এই সূত্র দ্বারা বের করছি, ঠিক আছে। সেম ভাবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার আবার 2n² সূত্র। তো 2 ইনটু এবার n এর মান কত 2, দ্বিতীয় প্রধান শক্তি স্তর তাই n এর মান 2, তো 2 স্কয়ার, 2 স্কয়ার করলে 4 আসে, 2 গুণ 2 স্কয়ার করলে আসে 4, 4 দিয়ে গুণে 8। কয়টা রাখতে পারবে? দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন রাখতে পারবে সর্বোচ্চ 8টা, এর বেশি জায়গা হবে না, ঠিক আছে। আবার তৃতীয় প্রধান শক্তি স্তরে 2n² দিয়ে তুমি বের করো, 2 ইনটু n এর মান তোমার 3, তো তুমি 3 স্কয়ার, তো 3 স্কয়ার করলে আসে 9, তো 2 গুণ 9 18। তো তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধরতে পারে রাখতে পারে সর্বোচ্চ 8টা। আবার 4 নাম্বার চতুর্থ প্রধান শক্তি স্তরে আবার তুমি এই সূত্র দ্বারা বের করো কয়টা ইলেকট্রন রাখতে পারে। তো 4 স্কয়ার, এর মান 4, তো 2 2 16 32টা, কয়টা ইলেকট্রন রাখতে পারে 32টা। তুমি এইভাবে বের করে ফেললা যে প্রধান শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, কয়টা ইলেকট্রন জায়গা দিতে পারে, ঠিক আছে। তো এইটা তুমি নোট করে ফেলো, এটা নোট করে ফেলো। এরপর আমরা উপশক্তি স্তর পড়বো, ঠিক আছে। তো প্রধান শক্তি স্তর আমাদের শেষ, এবার আমরা পড়বো উপশক্তি স্তর, ঠিক আছে। এগুলো তোমার বেসিক, এগুলো তোমার ইলেকট্রন বিন্যাস জানতে হলে জানতে হবে। দেখো আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে ফেলি, এটা তোমার না জানলে হয় তাও দেখাই দিতেছি। তোমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নিয়মে তোমার 1 থেকে 18 মানে প্রথম 18টি মৌলের ক্ষেত্রে এইটা তোমার প্রযোজ্য। হাইড্রোজেন থেকে আর্গন প্রথম 18টি মৌলের ক্ষেত্রে তুমি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারবা। যেমন তুমি যদি সোডিয়ামের করো, সোডিয়াম তোমার কত নাম্বার 11 নাম্বার, তো তুমি প্রথম শক্তি স্তরকে প্রকাশ করে কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয়টি তোমার এম, এরপর এন আরো আছে লাগবে নিব। তো আমরা শিখছি কি কে তে মানে তোমার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রাখতে পারে সর্বোচ্চ 2টা, তো 11টার মধ্যে 2টা এখানে যাবে, তো আর বাকি আছে কটা 9টা। তো এল কি দ্বিতীয় শক্তি স্তর, তো দ্বিতীয় শক্তি স্তর রাখতে পারে সর্বোচ্চ ইলেকট্রন 8টা, তো বাকি আছে 9টা, তুমি এখানে 8টা দিয়ে দিছো, তো 2 8 মোট 10টা গেল, আর বাকি আছে সোডিয়ামের একটা, তো আর একটা কোথায় যাবে, এম রাখতে পারে মানে তৃতীয় শক্তি স্তর রাখতে পারে কয়টা 18টা, কিন্তু আছে আর কয়টা একটা, তো ওই একটা এখানে যাবে। এইটাই হচ্ছে কি তোমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো এইটা খুব সহজ, খুব সিম্পল। তো চলো আমরা এবার উপশক্তি স্তরগুলো দেখে ফেলি, ঠিক আছে। তো তুমি কয়েকটা করিও, তুমি তুমি ম্যাগনেসিয়ামেরটা এগুলো করিও, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এগুলো তুমি নিজে করে ফেলো, ঠিক আছে। তো চলো এবার আমরা উপশক্তি স্তর, ঠিক আছে, উপশক্তি স্তরগুলো দেখে ফেলি কিভাবে তুমি উপশক্তি স্তর বের করবা, ঠিক আছে। তো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে ফেলতেছি, দেখো। তো দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তোমার মূলত শিখতে হবে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো উপশক্তি স্তরগুলো কি আসলে দেখো, প্রধান শক্তি স্তর তুমি তো চিনো নাকি, প্রধান শক্তি স্তর তোমার প্রধান এটা নিউক্লিয়াসের বাইরে যেগুলো আছে এগুলো তোমার কি প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তরগুলো কয়েকটি উপশক্তি স্তরে ভাগ, মনে করো এই যে তোমার প্রধান শক্তি স্তর এইটা আবার কয়েকটা ভাগ আছে, ওগুলা তোমার কি উপশক্তি স্তর। তো সিম্পল মনে রাখো, তো উপশক্তি স্তরকে প্রকাশ করা তোমার স্মল এল দ্বারা। তো কি দ্বারা প্রকাশ করে, স্মল এল দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করে, ঠিক আছে। এখন আমরা দেখব যে প্রতিটি প্রধান শক্তি স্তরে কয়টা করে উপশক্তি স্তর আছে, মানে একটা প্রধান শক্তি স্তর কয়টা উপশক্তি স্তরে কি বিভক্ত। দেখো প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর বের করার সূত্র n-1। তো দেখো আমরা বের করে ফেলি, তুমি এগুলো নোট করে ফেলো। প্রথম প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা বের করার সূত্র কি n-1। তো প্রথম শক্তি স্তরে বের করতে আসছি তাই n এর মান হচ্ছে 1, তো 1 বিয়োগ 1 ইকুয়াল কি 0। তো 0 হলে ওটার নাম 0, ঠিক আছে। তো 0 হলে আমরা এটাকে s লিখি, 0 হলে কি লিখি, এখানে তুমি একটা জিনিস মনে রাখবা যে 0 ইকুয়াল s, 1 ইকুয়াল ফি, 2 ইকুয়াল ডি, 3 ইকুয়াল কি তোমার এফ, এস ফি ডি এফ, এগুলো তোমার উপশক্তি স্তরের নাম। এস ফি ডি এফ এগুলো হলো কি তোমার উপশক্তি স্তরের নাম, ঠিক আছে। তো 0 মানে এস, 1 মানে ফি, 2 মানে ডি, এভাবে, ঠিক আছে। তো দেখো 0, তো 0 আসছে তাই তুমি দিবা এস। আবার প্রথম শক্তি স্তর, এই যে প্রথম প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তর তাই দিবে কি 1।
তো প্রথম প্রধান শক্তি স্তরে শুধু একটি উপশক্তি স্তর আছে, যার নাম কি 1s। ঠিক আছে, আবার সেম ভাবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তির সংখ্যা তুমি বের করে ফেলো। সূত্র কি n-1। তো দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তাই n এর মান 2 -1 ইকুয়াল কত? ইকুয়াল 1। তো 1 হইছে, তো আগে আবার 0 এটা লিখবা, ঠিক আছে, 0 1। তো 0 হলে কি s, আর 1 এর জন্য কি ফি, এই যে 1 ইকুয়াল ফি, তো 1 এর জন্য ফি লিখছো। তো দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তাই দিবে কি 2 2, তো 2s 2p। তো দ্বিতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটা, 2s 2p। তুমি টেকনিক দিয়ে মনে রাখবা এমসিকিউর জন্য, প্রধান শক্তি স্তর যত নাম্বার ওইটার উপশক্তি স্তরও ততটা। যেমন প্রথম প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরও একটা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরও দুইটা, আবার তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরও তিনটা। এইটা তুমি টেকনিক্যালি মনে রাখবা, ঠিক আছে। যত নাম্বার প্রধান শক্তি স্তর তার অতটাই উপশক্তি স্তর, ঠিক আছে। সেম ভাবে তুমি আবার তৃতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে বের করো। তৃতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তর সংখ্যা তোমার n-1। তো n এর মান কত? তৃতীয়, তাই 3 বসাও। 3 বিয়োগ 1 সমান 2। তো 2 হলে আগে কি লিখবা? 1 আর 0। তো 0 মানে কি s, 1 মানে কি ফি, 2 মানে কি তোমার ডি। তো তৃতীয়, তাই 3 দিবা। তৃতীয় প্রধান শক্তি স্তর, তাই 3 দিবা। 3s 3 ফি 3d, ঠিক আছে। তো তৃতীয় প্রধান শক্তি স্তরে এই তিনটা উপশক্তি স্তর আছে, 3s 3p ও 3d, ঠিক আছে। আশা করি বুঝছো, একদম সহজ বুঝতেছি, একদম সহজ, ঠিক আছে। চতুর্থ প্রধান শক্তি স্তরে উপশক্তির সংখ্যা n-1। তো n এর মান কত? 4। তো 4 বিয়োগ 1 ইকুয়াল কত? ইকুয়াল তোমার 3। তো 3 হলে আগে লিখবা 2 1 0, ঠিক আছে। তো 0 হলে s লিখতে হয়, 0 এর বদলে s, 1 এর বদলে ফি, 2 এর বদলে ডি, 3 এর বদলে তোমার কি এফ। তো চতুর্থ, তাই আগে দিবে 4, 4s 4ফি 4ডি 4এফ, ঠিক আছে। এই চারটা উপশক্তি স্তর তোমার চতুর্থ প্রধান শক্তি স্তরে আছে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো মানে প্রধান শক্তি স্তর গুলাতে উপশক্তি স্তর কিভাবে বের করতে হয় দেখো, আমরা মুখস্থ করা লাগে না, একদম বুঝে বুঝে করে ফেলছি, ঠিক আছে। n-1 এই সূত্র দ্বারা আমরা বুঝে বুঝে করে ফেলছি, ঠিক আছে। এইভাবে তুমি করে ফেলবা, আশা করি বুঝছো, ঠিক আছে। এগুলো নোট করে ফেলো, যে সিস্টেমে করাইছি ও সিস্টেমেই করে দাও। তো দেখো এইবার আমরা শিখে ফেলি তোমার উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে একটা উপশক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। দেখো এস পি ডি এফ এই চারটা উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখে ফেলবো যে কে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ নিতে পারে। দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র তোমার 2 ইন্টু 2l প্লাস 1, এটা মনে রাখবে, এটা তোমার ফর্মুলা 2 ইন্টু 2l প্লাস 1। তো দেখো আমরা এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করি, মানে এস উপশক্তি স্তর কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। তো সূত্র অনুযায়ী বসাই দাও 2 ইন্টু এল এর মান কত? এস, তাই এল এর মান কত? 0। তো 2 ইন্টু এল কত? 0 প্লাস 1। আশা করি বুঝছো কিনা বলো। এল 0 বসাইছি কারণ এস উপশক্তি স্তর, তো এস এর মান 0, তাই এল কি? এল তোমার এখানে 0 হয়েছে, ঠিক আছে। এই যে এল 0 বসাইছি। তো 2 0 0 দিয়ে গুণ করলে 0, তার থাকে 1, 2 1 2, দুইটি। কয়টি ইলেকট্রন তোমার ধারণ করতে পারে এস? এস ধারণ করতে পারে দুইটা, ভালো করে বুঝো। এস ধারণ করতে পারে ইলেকট্রন সর্বোচ্চ তোমার দুইটা। ফি আবার সেম ভাবে কয়টা করতে পারে দেখো, 2 ইন্টু 2l, এল এর মান বসাই দাও, ফির ক্ষেত্রে 1 1 প্লাস 1। তো দেখো 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 2 1 2 প্লাস 1, তাহলে 2 গুণ 3, 2 আর 1 যোগ করলে 3, আর এখানে 2 3 দুগুণে 6। তাহলে পি ধারণ করতে পারে ইলেকট্রন 6টা। এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নাম্বার আসতে পারে। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসতে পারে তোমার এসকিউ। দেখো এখানে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের ধারণা পেয়ে যাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্ন বা খ নাম্বারে তোমার আসতে পারে যে ফি অরবিটাল, হ্যাঁ অরবিটাল উপশক্তি স্তর বা অরবিটাল বলে, ফি উপশক্তি স্তর বা ফি অরবিটাল
কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে, তখন তুমি এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করে বের করে বলে দিবা যে 6টা ইলেকট্রন ধারণ করতে পারে। তো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নাম্বারেও আসতে পারে, এমসিকিউতে তো আসতেই পারে, ঠিক আছে। সেম ভাবে ডি তে 2 × 12, তো ডি এর মধ্যে 2 বসাবা, এল এর মান 2 + 1, তো এটা হিসাব করলে আসবে তুমি 10টি, কয়টা পায় 10টা, ঠিক আছে। আবার এখানে 2 × 12, আবার এই ক্ষেত্রে এল এর মান কত 3, তো 3 + 1 এটা করলে তোমার 14টি। তো এফ ধারণ করতে পারে কয়টা ইলেকট্রন, 14টি ইলেকট্রন এফ তোমার ধারণ করতে পারে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো কে কয়টা ধারণ করতে পারে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো। এস 2টা, তুমি এটা মুখস্থ রাখো, তোমার সৃজনশীলে সরাসরি কাজে লাগবে, ইলেকট্রন বিন্যাস করতে গেলে সরাসরি কাজে লাগবে। এস থাকলে 2টা নিতে পারবে হাইস্ট, ফি থাকলে নিতে পারবে হাইস্ট 6টা, ডি থাকলে নিতে পারবে হাইস্ট 10টা, এফ থাকলে তুমি হাইস্ট দিতে পারবা 14টা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, নোট করে ফেলো। দেখো এইবার আমরা শিখে ফেলি উপশক্তি স্তরের শক্তি, উপশক্তি স্তরের শক্তির মান নির্ণয়, কোন উপশক্তি স্তরে কতটুকু শক্তি আছে। ইলেকট্রন বিন্যাস পাঠ হলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কোন উপশক্তি স্তরের কতটুকু শক্তি আছে। দেখো উপশক্তি স্তরের শক্তি নির্ণয়ের সূত্রটা তোমার হচ্ছে n + l, n + l, ঠিক আছে। এটা তোমার সূত্র n + l। n কি, n হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর সংখ্যা, আর l তোমার হচ্ছে কি উপশক্তি স্তর সংখ্যা। তো দেখো এস উপশক্তি স্তরে শক্তি নির্ণয় তুমি এটা কিভাবে করতে পারো, মনে করো এটা ডাইরেক্ট উপশক্তি স্তর, মনে করো 1s, তুমি 1s বের করবা, আবার তুমি 2p বের করবা, আবার তুমি 2d, আবার তুমি 3f। আমি এখানে কয়টা উদাহরণ রাখছি আর কি, সব রাখি নাই। তো শক্তি নির্ণয়ের সূত্র তোমার হচ্ছে n + l। এখন তোমার তো শক্তি স্তরগুলো কি কি বলো, শক্তি স্তর আছে না এরকম 1s, 2s, 2p, এই প্রথম প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তরে আছে 1s, এই যে 2 2, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আছে 2s 2p, আবার 3s 3p 3d, এটা তোমার তৃতীয় প্রধান শক্তি স্তর, ঠিক আছে। আবার মনে করো 4s 4p 4d 4f, ঠিক আছে, এটা তোমার কি চতুর্থ প্রধান শক্তি স্তর। আশা করি বুঝতেছো। এই দেখো এটা তোমার প্রথম, এটা দ্বিতীয়, এটা তোমার তৃতীয়, আর এটা তোমার চতুর্থ। দেখা যায়, হ্যাঁ দেখা যায়, দেখো একদম ক্লিয়ার। এই যে 1s, এইটা তোমার কি প্রথম প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তরে শুধু একটাই আছে 1s। 2, এই দেখো 2 আর 2, 2 আর 2 আছে, তাহলে এই দুইটা মিলাই একটা প্রধান শক্তি স্তর। তোমার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর 2s 2p। আবার তোমার তৃতীয় প্রধান শক্তি স্তরে তিনটা আছে 3s 3p 3d। আবার তোমার চতুর্থ প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর তোমার 4টা 4s 4p 4d 4f, ঠিক আছে। তো এখন এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলোতে শক্তি নির্ণয় করবা তুমি এখন n + l এই সূত্র দ্বারা। তো 1s, আমরা এখন 1s এর শক্তি বের করব। তো n + l, তো n এর মান কত 1, n এর মান বসাইছো 1 + l, l এর মান কত s, l তোমার হচ্ছে s, কারণ l কি উপশক্তি স্তর, তো উপশক্তি স্তর তো তোমার এখানে s, তো l এর মান তোমার কত, s মানে কি 0, 1 + 0 = হচ্ছে 1, শেষ। 2p এর ক্ষেত্রে বের করো n + l সূত্র দিয়ে, n হচ্ছে তোমার আগেরটা, এই যে 2 + l তোমার কি ফি এর মান কত 1 3। আবার 2d এর ক্ষেত্রে সূত্র বের করো n + l, n এর মান 2 + l হচ্ছে কি d, এই যে d এর মান 2, হ্যাঁ যোগ করলে কত আসে এটা 4। আবার 3f, দেখো n এর মান হচ্ছে 3, f = 3 6, এখানে শক্তি বের হয় তোমার কত 6, ঠিক আছে। এইভাবে তুমি আবার বের করতে পারো 3p তে যদি তুমি বের করো আবার, তাহলে n + l, n কত 3 + p কত 1, এভাবে 4, ঠিক আছে। আবার 3d এর ক্ষেত্রে বের করো n 3d মানে কত 2, তো তোমার কত আসে 5। তুমি এইভাবে যে কোনো তুমি এই যে তোমার যে কোনো শক্তি স্তরে, তুমি যেই কোনো উপশক্তি স্তরে কি বের করতে পারবা, যেই কোনো উপশক্তি স্তরের শক্তি তুমি এইভাবে বের করতে পারবা, ঠিক আছে। তো এটা তোমার গেল।
তো শেষ, তোমার বেসিক গুলা শেষ। এবার আমরা ইলেকট্রন বিন্যাস দেখে ফেলবো, ঠিক আছে? এবার আমি তোমাকে 2টা ইলেকট্রন বিন্যাস করে দিব, এরপর বাকিগুলো তুমি সব বাড়ি কাজ করতে পারবা, 2টা করাইলে আর সব পারবা, ঠিক আছে? তো দেখো আমরা 2টা ইলেকট্রন বিন্যাস তোমাকে করাই দিচ্ছি, আর 2টা তোমার বাড়ি কাজ। এই ক্যালসিয়াম আর Fe আয়রন, এই 2টা তোমার বাড়ি কাজ। ক্যালসিয়ামের প্রোটন আছে 20টা, অর্থাৎ ইলেকট্রন 20টা, আর Fe আয়রন, আয়রনের প্রোটন সংখ্যা 26, অর্থাৎ ইলেকট্রনও কয়টা? 26টা, ঠিক আছে? আমরা জানি কি প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সেম। তো দেখ আমরা পটাশিয়াম 19 এর ক্ষেত্রে করতেছি। তো 5টা আছে কি 1s। তো এস এ কয়টা নিতে পারে হাইস্ট? 2টা। বলছি না ধারণ ক্ষমতা কয়টা রাখতে পারে? এস নিতে পারে সর্বোচ্চ 2টা। তো 19টা থেকে 2টা দিয়ে দাও, 1s2। 1s এর পরে কি আছে? 2s, 2p এরা আছে, ঠিক আছে? তো আবার এস কয়টা নিতে পারে? 2টা। তো 2টা দিয়ে দাও। তো 19টার মধ্যে মোট 4টা গেল। এবার 2p, তো ফি ফি নিতে পারে কয়টা? 6টা। তো 6টা দিয়ে দাও। এরপর আছে 3s, 3p, 3d, ঠিক আছে? তো 3s, এস কয়টা নিতে পারে? 2টা। ফি ফি কয়টা নিতে পারে হাইস্ট? 6টা হাইস্ট নিতে পারে। তো মোট কয়টা গেল? আছে টোটাল 19টা, গেছে কয়টা? 2 2 4, 6 10, 10 দিয়ে 12, 12 6 18। তো আর একটা বাকি আছে, ওই একটা কি তোমার এখানে যাবে 3D তে নাকি 4s? 3D এর পরে আবার 4s আছে, এখন কোথায় যাবে? দেখো আউবাউ নীতি অনুসারে, আউবাউ বিজ্ঞানী আউবা বলেছেন যে উনি একটা নিচে দিয়েছেন যে এটা হচ্ছে কি, মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, মানে যেই উপশক্তি স্তর বা অরবিটালের শক্তি কম ওইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো যেখানে শক্তি কম সেইখানে ইলেকট্রন আগে ঢুকবে। যেমন দেখো এখানে 2s না গিয়ে আগে 1s এ গেছে, কারণ 1s এর শক্তি কম। তুমি 1s এর শক্তি বের করো, দেখো 1s শক্তি বের করার সূত্র কি? n প্লাস l। তো n এর মান 1 আর s এর মান 0, তো 1। আর 2s দেখো, 2s এ বের করলা n প্লাস l, n এর মান 2, l এর মান 0, তো 2। দেখছো শক্তি বেশি, এখানে শক্তি কম, তাই 1s এ শক্তি কম, তাই 1s এ ইলেকট্রন আগে গেছে। এইভাবে 3s থেকে আবার 3p তে শক্তি কম, তাই 3p তে কি 3s থেকে 2p তে শক্তি কম। তুমি 2p শক্তি বের করো, দেখো n প্লাস l, n এর মান কত? 2 প্লাস l কত? ফি এর মান কত? 1, তো 3। দেখছো 2p শক্তি তোমার 3, 3s এর কত? n প্লাস l, n এর মান 3 আর l এর মান s, s এর মান 0, তো কত? 3। তো দেখো 2p এর শক্তিও 3, 3s এর শক্তিও 3। তো এখন ইলেকট্রন কোথায় আগে যাবে? যখন শক্তি সমান সমান হবে তখন তোমাকে দেখতে হবে যে প্রধান শক্তি স্তর কার ছোট। দেখো এখানে 2p, এখানে 3s, তো এখানে 2, এখানে 3, তো 2 ছোট। তো যখন শক্তি সমান হবে তখন দেখতে হবে প্রধান শক্তি স্তর কার ছোট। যার প্রধান শক্তি স্তর ছোট তখন ওইখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। আশা করি ক্লিয়ার। তাই 3s আর 2p-র মধ্যে ইলেকট্রন আগে কি গেছে? 2p তে ইলেকট্রন আগে প্রবেশ করেছে, ঠিক আছে? তো এইভাবে শক্তি যেটার কম সেইটাতে ইলেকট্রন আগে যায়, ব্যাস সোজা হিসাব। এখন তুমি দেখো 3p-র পরে তো 3d আছে, তারপরে 4s আছে, ভালো কথা, কিন্তু শক্তি অনুযায়ী যাবে। তো 4s এর শক্তি বের করো, দেখো n প্লাস l, n প্লাস l, n এর মান কত? 4, l এর মান কত? 0, শক্তি 4। 3d এর শক্তি বের করো, n এর মান তোমার 3, d, d কত? 2, তো 5। দেখছো 3d শক্তি বেশি, 4s এর শক্তি কম, তাই 4s এ ইলেকট্রন আগে যাবে। তো হুট করে 3d তে দেওয়া যাবে না, যাবে কোথায়? 4s এ। তো আর যে একটা বাকি আছে সে যাবে তোমার কি 4s এ, ঠিক আছে? আর 3d কি খালি, ঠিক আছে? তো এটাই তোমার কি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ম্যাগনেসিয়াম না বুঝলে আবার টেনে টেনে দেখো ভিডিও, বুঝবা, আর না হয় কমেন্ট করো। ম্যাগনেসিয়াম দেখো 1s 2, 2s 2, 2s আবার 2 দিছি, 2p তে আবার 6টা দিছি, তো মোট আছে 12টা, তার মধ্যে 10টা যাওয়া শেষ। এবার 3s এ বাকি 2টা দিয়ে দাও, 12টা সব যাওয়া শেষ, ঠিক আছে? আশা করি বুঝছো। এবার তুমি সেম ক্যালসিয়াম এবং আয়রনের ক্ষেত্রে তুমি করে ফেলবা, ঠিক আছে? আশা করি বুঝছো। তো এবার আমরা দেখে ফেলবো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। এগুলো তো গেছে কি তোমার সাধারণ নিয়ম, এগুলো তোমার কি গেছে? সাধারণ নিয়ম।
এখন কিছু কিছু মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম দেখা যায়। দেখো যেমন তোমার ক্রোমিয়াম তোমার 24 আর তোমার হচ্ছে কি কপার 29। এই দুইটা মৌলের ক্ষেত্রে শিখলেই হয়ে যাবে ব্যতিক্রম নিয়ম। এই দুইটা দিয়েই তোমার কি সিকিউতে আসে। তো দেখো এটা যদি তুমি করো 1s2 2s2, এটা হচ্ছে কি ব্যতিক্রম গুলা করতেছে, ঠিক আছে, ব্যতিক্রম নিয়মগুলা করতেছি, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। 1s2 2s2, এরপর 2p তে দাও 6টা, 2p6, আবার 3s এ 2টা দাও, 3p তে আবার 6টা দাও, তো মোট কটা গেছে 3d 4s। আচ্ছা যাক, 4টা 10টা 2 12টা 12 6 18টা, তো 24টার মধ্যে তোমার 18টা যাওয়া শেষ, আর আছে কয়টা 6টা। তো আজ 6টা কোথায় যাবে? তুমি ভাববা যে 3d তো শক্তি বেশি, 4s এ শক্তি কম, তাই 4s এ আগে যাক। তো 6টা আর বাকি আছে, তো তুমি 4s এ আর 2টা দিবে, তো তুমি 4s এ দিছো কয়টা 2টা, আর বাকি আছে কয়টা 4টা, তো আর 4টা তুমি 3d তে দিছো। তো এটাই তো নিয়ম, এটাই তো তোমার ইলেকট্রন বিন্যাস। কিন্তু আসলে এইটা না, তোমার 3d তে 4টা দিলে হবে না, তোমাকে 3d তে তোমাকে 5টা দিতে হবে। কেন তুমি 5টা দিবে? দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল বা স্থিতিশীল হয় কখন? ইলেকট্রন বিন্যাস তুমি যখন করবা তখন ইলেকট্রন বিন্যাসটা তোমার স্থিতিশীল হতে হবে। কি হতে হবে? স্থিতিশীল। তো স্থিতিশীল কেমন হয়? তোমার এই যে এস ফি ও ডি অরবিটাল, এরা তোমার অর্ধপূর্ণ কি অর্ধপূর্ণ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস তোমার স্থিতিশীল হয়, ঠিক আছে। তো দেখো পরিপূর্ণ হবে কেমনে? এস এ নিতে পারে হাইস্ট কয়টা 2টা, তো 2টা দিলে কি সে পরিপূর্ণ। পি নিতে পারে 6টা, 6টা দিলে সে পরিপূর্ণ। ডি নেয় সর্বোচ্চ 10টা, তো 10টা দিলেই কি ডি পরিপূর্ণ। তো পরিপূর্ণ মানে এই 2টা 6টা 10টা হলে পরিপূর্ণ। আর অর্ধপূর্ণ মানে কি 2 এর অর্ধেক 1, 6 এর অর্ধেক 3, আর এটা অর্ধেক তোমার 5, এটা তোমার কি অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস তোমার একদম ঠিক মতো হবে। তো দেখো তুমি যদি নর্মালি এভাবে করে যাও তাহলে তোমার ডি তে তোমার পরিপূর্ণ বা অর্ধপূর্ণ হওয়া প্রয়োজন, 5টা থাকলে কি হবে অর্ধপূর্ণ। তো এইভাবে করলে তোমার ডি তে 4টা যায়, তো অর্ধপূর্ণ হয় না, অর্ধপূর্ণ তোমার হয় না। তাই তুমি 4s কে 2টা দিবা না, তুমি বলবা যাও 4s কে একটা দাও। দেখো 4s কে একটা দিলে তোমার আর একটা এখানে চলে আসবে, তো 4 এর একে 5টা হয়ে যাবে। দেখো এখন তোমার সব ঠিকঠাক মতো হয়েছে। দেখো 4s এ অর্ধপূর্ণ আছে, দেখো এস এ তো 2টা গেলে পরিপূর্ণ, একটা গেলে অর্ধপূর্ণ, তো 4s তো অর্ধপূর্ণ আছে স্থিতিশীল, 3d তে তোমার অর্ধপূর্ণ আছে স্থিতিশীল, দেখছো। তো এই কারণে তোমার আগের নিয়ম অনুযায়ী তুমি এখানে 2টা দিবা না, তুমি এখানে অর্ধপূর্ণ করার জন্য এখানে তুমি 5টা দিবা, আর এখানে মাত্র একটাই যাবে, ঠিক আছে। তো এটা তোমার ব্যতিক্রম নিয়ম। এই আর একটা তোমার কপারের দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। দেখো 18টা মোট গেছে, এখানে মোট 18টা গেছে, ঠিক আছে। তো 29টার মধ্যে 18টা গেলে আর থাকে কয়টা 11টা। তো আর 11টার মধ্যে তুমি এখানে 2টা দিছো আর এখানে 9টা দিছো, তাহলে কি হয়েছে পরিপূর্ণ হতে হবে, হয় অর্ধপূর্ণ নয় পরিপূর্ণ। তো আর একটা দিলেই তো এখানে 10 হয়ে যায়, সে পরিপূর্ণ হয়ে যায়। আর পরিপূর্ণ হলেই তো সে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাহলে এখানে একটা যাবে। এই পরিপূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এটা কি হয়েছে স্থিতিশীল, এটা কি হয়েছে তোমার স্থিতিশীল, শেষ। তো এইভাবে তুমি ব্যতিক্রম নিয়মগুলো করবা, ঠিক আছে। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে হবে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো এটা দিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন আসে, আমরা দেখাই দিতেছি। আর আমি যেগুলো বলে বলে বুঝেছি তুমি ওগুলো ব্যাখ্যা লিখবে যে নিয়ম অনুযায়ী এখানে তো এইভাবে যাওয়ার কথা, কিন্তু অর্ধপূর্ণ হলে বেশি স্থিতিশীল হয়, তাই আমরা এখানে আর একটা ইলেকট্রন বেশি দিলাম। এইভাবে ব্যাখ্যাগুলো তুমি মুখ দিয়ে বলবা, মানে লিখবে আর কি, ঠিক আছে। দেখো তোমার সৃজনশীলের খ নাম্বার বা তোমার এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি লিখে রাখছি। ইলেকট্রন আগে 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করে কেন? তো তুমি সেম শক্তি বের করে ব্যাখ্যা করবা। তুমি বলবা আমরা জানি আউপবাউ, বিজ্ঞানী আউপবাউয়ের নীতি অনুযায়ী ইলেকট্রন আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করে। তো তুমি শক্তি বের করো, 3d শক্তি বের করো। শক্তি বের করে কি দ্বারা n প্লাস l সূত্র দ্বারা। তো n এর মান কত 3,
3 প্লাস এল, এল কত এখানে ডি, তো আমরা জানি কি ডি এর মান হচ্ছে কি তোমার 2, ডি এর মান তোমার 2, তো 2 বসাই দাও 5, 3 এর শক্তি কত বের হইছে 5। আবার 4s এর ক্ষেত্রে বের করো 4s এর শক্তি n প্লাস এল, তো n এর মান তোমার 4 আর এল তোমার এস, এস এর মান তোমার 0, তো তোমার শক্তি 4 বের হয়েছে, ঠিক আছে। তো 4s এর শক্তি কম, 4s এর শক্তি কম, 4s এর শক্তি কম, তাই 4s ইলেকট্রন আগে যাবে, তাই 3d তে না গিয়ে, 3d তে না গিয়ে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে। আশা করি ক্লিয়ার। শক্তি বের করে তুমি কথাগুলো গোছাই বলে দিবা, শেষ, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। তো সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আসতে পারে বা তোমার খ নাম্বারে আসতে পারে অনুধাবনে। তো এবার আমরা একটা সিকিউ সলভ করে দেখাই দিব, একটা সৃজনশীল সমাধান করে দিব, এরপর আমাদের শেষ, ঠিক আছে। একটা করলে তুমি 10টা পারবা, সবই সেম। দেখো ইলেকট্রন বিন্যাস দিয়ে যে তোমার সৃজনশীলে ব্যাখ্যামূলক একটা কোশ্চেন আসে, এইটা আমরা তোমার দিনাজপুর বোর্ড 21টা সলভ করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো কপারের দুইটি আইসোটোপ কপার 63 এবং কপার 65, আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। তো এটা তোমার দরকার না, এটা তোমার ঘ নাম্বারের জন্য ছিল, ছোট ঘটা আমরা আগের ক্লাসে করাইছি। তোমাকে বড় কথা বলছে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি ব্যাখ্যা করো। দেখছো একটু আগেতে করছি, কপারের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম, কপারের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম করছি না, এইটা তোমার ব্যাখ্যা করতে বলছে। তো তুমি সেম ব্যাখ্যা করবা, তুমি একবার কপারের ইলেকট্রন বিন্যাস সেম ভাবে করে বলবা 1s2 2s2 2p6, এই ঘ নাম্বারটা অ্যান্সার 2p6 3s2 3p6 3s2 3p6, এরপরে কি বলো 3d 4s। তো এই পর্যন্ত মোট 18টা গেছে, 29টার মধ্যে তোমার 18টা গেছে আর আছে 11টা, তো তুমি দুইটা এখানে দাও আর এখানে তুমি কটা দিবা 9টা। তো নর্মালি এইভাবে হওয়ার কথা, তুমি এইভাবে করে একবার বলবা যে এইভাবে সেম নর্মাল আউটবাউ নীতি অনুযায়ী, বিজ্ঞানী আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন কম শক্তির অরবিটালে প্রবেশ করে। তো 3d থেকে 4s এর শক্তি কম, তাই 4s এ আগে আমরা দুইটা দিয়েছি, তারপর আমরা 3d তে 9টা দিয়েছি। তো আউটবাউ নীতি অনুসারে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা কি হওয়ার কথা। কিন্তু এই যে আমি কথাগুলো বলতেছি তুমি এইগুলাই লিখবে পরীক্ষা, ঠিক আছে। তারপর তুমি লিখবা কিন্তু, কিন্তু এসপিডি অরবিটালে, এসপিডিএফ অরবিটালে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস কি হয় তোমার স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে তোমার ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হয়। তাই তুমি আবার করে দেখাই দিবা এবার সঠিক নিয়ম, মানে ব্যতিক্রমটা আর কি, সঠিক যেটা সঠিক 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তো 3d তে তুমি 10টা দিয়া পরিপূর্ণ করে তুমি স্থিতিশীল করছো, আর একটা এখানে আসাতে এখানে দুইটা নাই, এখানে একটা, ঠিক আছে। তো এটা করে তুমি বলবা যে পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হবে, তাই আমরা এখানে পরিপূর্ণ করছি। তো কপারের ইলেকট্রন বিন্যাস তাই সাধারণ নিয়ম না হয়ে এই ব্যতিক্রম নিয়ম অনুসরণ করেছে। তো তুমি এইভাবে কথাগুলো বলে দুই রকম ইলেকট্রন বিন্যাস দেখাই তুমি ব্যাখ্যা করে দিবা, আউটবাউয়ের কথা বলা তুমি ব্যাখ্যাগুলো করে দিবা, ঠিক আছে। আর কিভাবে প্রেজেন্টেশন করতে হয় বা কিভাবে তুমি পরীক্ষাতে লিখবে একটা প্রেজেন্টেশন আছে না, আমি তোমাকে মেইন জিনিসগুলো বুঝাই দিছি। তো তুমি দিনাজপুর বোর্ড 21-এর কোশ্চেনটা একটু গাইড খুলে দেখো, তোমার ওখান থেকে দেখে তুমি কিভাবে পরীক্ষায় প্রেজেন্টেশন করবে আর তুমি দেখে যেতে পারো। আর আমি যেভাবে বলছি এভাবে লিখলে হবে, মেইন কথা তো এইগুলো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইরকম আরো অসংখ্য বোর্ডে কোশ্চেন আসছে, ঠিক আছে। আউটবাউ নীতি মানে কিনা, হ্যাঁ আউটবাউ নীতি মানবে, কারণ আউটবাউ নীতি এখানে মানে কিনা দেখো, আউটবাউ নীতি অবশ্যই মানে, কারণ এই যে তোমার আগে ইলেকট্রন গেছে 1s এ, তো যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে গেছে, তো যেইখানে শক্তি কম সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা হচ্ছে তোমার আউটবাউ নীতি। তো এইটাই হলে তোমার কি আউটবাউ নীতি সমর্থন করে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানেই শেষ আজকের ক্লাসটি, আমরা ইলেকট্রন বিন্যাসটা সহজে বুঝে ফেললাম এবং ইলেকট্রন বিন্যাস থেকে তোমার বোর্ড কোশ্চেনে আসে। তো তুমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।